সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর ত্রিকোণমিতি নিয়ে। আজকে কিন্তু আমরা করব ক্লাস 10-এর ত্রিকোণমিতি কোষে দেখি 25, অর্থাৎ কোন অঙ্কগুলো আমরা করব বলো তো? তোমরা আগে এইখানে দেখে নাও। আজকে কিন্তু আমরা করব পুরো 1 থেকে 6-এর দাগ, এবং চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম কিন্তু হলো উচ্চতা ও দূরত্ব। তাহলে এই উচ্চতা দূরত্বের অঙ্ক তো আমরা করব, তবে পেজ নাম্বারটা কত? 326। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব উচ্চতা দূরত্ব অর্থাৎ কোষে দেখি 25-এর 1-এর দাগে। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 1-এর দাগ থেকে। তো দেখো 1-এর দাগের অঙ্কটা আমরা একটু পড়বো। আচ্ছা, অঙ্ক করবার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু আমরা পাশে একটা করে ড্রয়িং করব প্রত্যেকটা অঙ্কের জন্য। তোমরাও কিন্তু সবাই ত্রিকোণমিতির অঙ্ক যখন খাতায় করবে বা পরীক্ষার হলে করবে, তখন কিন্তু অবশ্যই পাশে ছবিটা কিন্তু আঁকবে, ঠিক আছে? যে ছবি বুঝতে পারবে, অঙ্ক পড়ে ছবিটা যে বুঝে আঁকতে পারবে, তার কাছে অঙ্ক পুরো জলের মতো সোজা, এবং 99% ক্ষেত্রে যে ছবি ঠিক করে আঁকতে পারে তার অঙ্ক রাইট হবেই হবে, ঠিক আছে? তাই জন্য ছবিটা কিন্তু ভালো করে বুঝবে এবং আঁকবে। তো দেখো অঙ্কটা আমি একটু পড়ছি। তো 1-এর দাগের অঙ্কতে দেখো বলে দিয়েছে, একটি নারকেল গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ। এই শব্দটার নিচে তোমরা একটু দাগ দেবে, উন্নতি কোণ। দেখো আমাদের এই চ্যাপ্টারে দুটো নতুন কোণের কথা আমরা জানবো, নতুন দুটো কোণের কথা। দেখো এতদিন পর্যন্ত আমরা এগুলো জেনেছি, সূক্ষ্মকোণ, সমকোণ, এইগুলো স্থূলকোণ, এইগুলো তো আমরা জেনেছি। আজকে আমরা নতুন দুটো কোণের কথা জানবো, একটা হলো উন্নতি কোণ, আরেকটা হলো অবনতি কোণ। ব্যাপারটা কি চলো আমরা একটু বুঝে নিই। দেখো উন্নতি কোণ মানে হলো, ভাবো এই হলো ভূমি, ঠিক আছে? এই হলো ভূমি, আর ভূমির ওপরে ভাবো এই হলো একটা বাড়ি রয়েছে, আর এই হলো বাড়ির ছাদ, ঠিক আছে? এবারে ভাবো এইখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? এখানে ভাবো একটা লোক দাঁড়িয়ে রয়েছে। এই লোকটা যখন ছাদটার দিকে তাকিয়ে দেখছে, তখন যখন ছাদের দিকে তাকাচ্ছে মানে কি, নিচ থেকে এরকম উপরের দিকে তাকাচ্ছে, তখন কত ডিগ্রি কোণে দেখছে সেই কোণটাকে বলা হয় কিন্তু কি বলতো? সেই কোণটাকে বলা হয় কিন্তু উন্নতি কোণ। বোঝা গেল? তাহলে উন্নতি কোণ মানে কোনো মানুষ যখন ভূমিতে দাঁড়িয়ে আছে, ভাবো মাটিতে রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তা থেকে ভাবো একটা বাড়ির ছাদের দিকে এরমভাবে তাকিয়ে দেখছে কিছু একটা, ঠিক আছে? কাউকে দেখছে, ভাবো ছাদে কেউ দাঁড়িয়ে রয়েছে, তাকে দেখছে ভূমি থেকে দাঁড়িয়ে। তাহলে এইখান থেকে এইটা যখন নিচ থেকে ওপরের দিকে দেখছে, তখন এইটাকে আমরা, এই কোণটাকে আমরা কি বলি কিন্তু উন্নতি কোণ। বোঝা গেল? ঠিক একইভাবে এবারে দেখো, একইভাবে এইভাবে ভূমি রয়েছে, ঠিক আছে? এবারে এইটা হলো একটা বাড়ির ছাদ। এবারে বাড়ির ছাদের ওপরে ভাবো একটা লোক দাঁড়িয়ে আছে, বাড়ির ছাদের ওপরে ভাবো একটা লোক দাঁড়িয়ে আছে। এইবারে বাড়ির ছাদ থেকে যখন নিচের দিকে দেখছে, তখন আমি যদি এরকম একটা দাগ কেটে নিই, যে কোণের সাপেক্ষে দেখছে সেটাকে বলা হয় কি? অবনতি কোণ। বোঝা গেল? তাহলে অবনতি কোণ মানে কি? সোজা সাপটা কথা, অবনতি কোণ মানে যখন ওপর থেকে নিচের দিকে দেখছে তখন তাকে বলা হয় অবনতি, ঠিক আছে? আর যখন নিচ থেকে ওপরের দিকে দেখছে তখন তাকে কি বলা হয়? উন্নতি কোণে দেখছে। বোঝা গেল? চলো আশা করি এইটা তোমরা বুঝতে পেরে গেছো যে উন্নতি কোণ আর অবনতি কোণ কি, জাস্ট এইটুকুনি, আর কিচ্ছু বোঝার নেই। এবারে আমরা 1-এর দাগের অঙ্কটা, এবারে এতক্ষণ আমি খুব জোরে পড়লাম, তাড়াতাড়ি স্পিডে পড়ে গেলাম, তো এবারে দেখো আমি আস্তে ধীরে করে পড়বো। দেখো কি বলে দিয়েছে, একটি নারকেল গাছের গোড়া থেকে। তো চলো আমি আগে প্রথমে একটা নারকেল গাছ আঁকবো, আর প্রত্যেকটা আঁকার আগে আমি একটা ভূমি আঁকবো, মানে রাস্তা আর কি, ভাবো ভূমি আর কি, ঠিক আছে? তো সেখানে একটা নারকেল গাছ রয়েছে। তো দেখো আমি এখানে একটা নারকেল গাছ আঁকলাম, ঠিক আছে? এই হলো একটা নারকেল গাছ। বোঝা গেল তো? এইটা হলো একটা নারকেল গাছ। হ্যাঁ, তো এই নারকেল গাছের আমি একটা নাম দেব। এই নারকেল গাছটার নাম হলো এ, আর এই জায়গাটা বি। তাহলে এই হলো একটা নারকেল গাছ, বুঝতে পারলে? নারকেল গাছের গোড়া থেকে, নারকেল গাছের গোড়া কোনটা? এইটা বিটা, ঠিক আছে? নারকেল গাছের গোড়া থেকে আনুভূমিক তল মানে হলো কি? ভূমি বরাবর, ঠিক আছে? আনুভূমিক তল মানে কি? ভূমি বরাবর। এই তলটাকে বলা হয় আনুভূমিক তল, ঠিক আছে? তারপরে বলে দিয়েছে আনুভূমিক তলে 20 মিটার দূরে, ঠিক আছে? তাহলে এই হলো গাছের গোড়া, সেখান থেকে 20 মিটার দূরে, ভাবো এইখানে হলো 20 মিটার, এই এতটা। তাহলে গাছের গোড়া থেকে আনুভূমিক তলে মানে ভূমি বরাবর 20 মিটার দূরে, অর্থাৎ এখান থেকে এতটা হলো 20, ঠিক আছে? 20 মিটার বলে আমি এখানে লিখে রাখছি,
20 মিটার, ঠিক আছে। এই বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত 20 মিটার দূরে কি বলে দিয়েছে, একটি বিন্দুর সাপেক্ষে, তাহলে এই যে দেখো গাছের গোড়া থেকে 20 মিটার দূরে এই হলো একটা বিন্দু, ভাবো বিন্দুটার নাম হলো সি বলে। এই যে সি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের, ঠিক আছে, গাছের অগ্রভাগ মানে কি, গাছের মাথা, ঠিক আছে। তাহলে এই সি বিন্দুর সাপেক্ষে গাছের যে মাথা অগ্রভাগের কি বলে দিয়েছে, গাছের অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়। উন্নতি কোণ মানে কি, উন্নতি কোণ মানে হলো, খুব ভালো করে জানবে, সি থেকে যখন এর দিকে তাকিয়ে থাকছি আমি, ঠিক আছে, কোনো একটা লোক যদি সিতে দাঁড়িয়ে এই যে গাছের মাথার দিকে তাকিয়ে দেখে, ঠিক আছে, নারকেল গাছের মাথায় ভাবো নারকেল কটা আছে দেখছে, তো কত ডিগ্রি কোণে দেখছে, 60 ডিগ্রি কোণে, এরকম ব্যাপার আর কি। তাহলে গাছটির উচ্চতা কত, ঠিক আছে, তাহলে গাছের উচ্চতা কত আমি প্রথমেই বলে দিয়েছি, গাছ হলো এইটা, ঠিক আছে। তাহলে দেখো আমি অঙ্কটাকে আরেকবার বলে দিচ্ছি, খুব ভালো করে দেখে নাও। প্রথমে আমি একটা কি করলাম, গাছ আঁকলাম, গাছের নাম হলো কি, এবি, ভাবো গাছের নাম হলো কি, এবি, ঠিক আছে। আর ভূমির ওপরে রয়েছে গাছটা। এবারে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে, ভাবো এইখানটায় হলো 20 মিটার দূরে, ঠিক আছে, 20 মিটার দূরে একটা বিন্দু রয়েছে যার নাম সি। সি বিন্দুর সাপেক্ষে গাছের অগ্রভাগ মানে গাছের মাথা কত ডিগ্রি উন্নতি কোণে রয়েছে, 60 ডিগ্রি। তাহলে গাছটা কতটা লম্বা, অর্থাৎ এবি দৈর্ঘ্য বের করতে হবে, তাই তো। তাহলে চলো আমরা অঙ্কটা স্টার্ট করে ফেলি। আঁকাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, প্রত্যেকটা অঙ্কের পাশে কিন্তু ছবিকে তোমরা আঁকবে। তাহলে গাছটার মাপ কত, এ থেকে বি। তাহলে প্রথমেই আমরা এখানে লিখব, মনে করি প্রথমেই আমরা এইভাবে লিখব, মনে করি গাছটির উচ্চতা, ঠিক আছে, মনে করি গাছটির উচ্চতা, ঠিক আছে, মনে করি গাছটির উচ্চতা আমরা কত ধরে নেব, আমি ভাবো এক্স ধরে নিচ্ছি, হ্যাঁ, এক্স মিটার, মনে করি গাছটির উচ্চতা হলো এক্স মিটার, ঠিক আছে। এইবারে দেখো তাহলে গাছটির উচ্চতা হলো কত, ধরে নিয়েছি এক্স মিটার। তাহলে আমাকে গাছটির উচ্চতা কত সেটাকে বের করতে হবে। এইবারে আমরা কি করব বলো তো, এখানে দেখো লিখবো প্রশ্নানুসারে বলে, প্রশ্নানুসারে। তো দেখো আমি এখানে লিখলাম প্রশ্নানুসারে, খুব ভালো করে কিন্তু এইবারে এই জায়গাটা বুঝবে, দারুণ ইন্টারেস্টিং এই জায়গাটা, খুব ভালো করে বুঝবে। দেখো আমরা কি করব, এখানে না একটা সমান চিহ্ন দেব, ঠিক আছে। এবারে তোমরা আমাকে বলো কোন বাহুটার মাপ আমাদেরকে বের করতে হবে, এই ছবিটা দেখে বলবে কোন বাহুটার মাপ বের করতে হবে। তো তোমরা বুঝতেই পারছো যে এবির মাপ বের করতে হবে। যে বাহুটার মাপকে আমরা বের করতে চাই তাকে আমরা লিখব ওপরে, ঠিক আছে, এবির মাপ বের করতে চাই, এবিকে লিখবো ওপরে, বোঝা গেল। এবারে দেখবো কোন বাহুটার মাপ বলে দিয়েছে, তোমরাই বলো তো কোন বাহুটার মাপ বলে দিয়েছে। এই দেখো বি থেকে সি, এই বাহুটার মাপ কিন্তু বলে দিয়েছে, তাই না, দেখো এই যে এই বাহুটার মাপ বলে দিয়েছে। তাহলে যে বাহুটার মাপ বলে দিয়েছে তাকে আমরা কোথায় লিখবো, নিচে লিখবো, বোঝা গেল। তাহলে যে বাহুটার মাপ জানতে চাইছি তাকে লিখবো উপরে, যে বাহুটার মাপ বলে দিয়েছে তাকে লিখবো নিচে, বোঝা গেল। এবারে তোমরা আমাকে বলো এবি মানে কি, তোমরা আমাকে বলো তো এবি মানে কি। দেখো তোমরা বুঝতেই পারছো, এবি হলো কোনো একটা ত্রিভুজের লম্ব, তাই তো। আর বিসি কি, বিসি এই যে বি আর সি রয়েছে, বিসি কি, কোনো একটা ত্রিভুজের ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, এবি মানে লম্ব, বিসি মানে ভূমি, তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, লম্ব বাই ভূমিকে কিন্তু আমরা বলি ট্যান, তাই তো। তাহলে আমরা এখানে লিখবো কি, ট্যান বলে লিখবো। কত ডিগ্রি, ডিগ্রিটা পাশে লিখতে হবে, দেখো 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি দেখো এখানে কত লিখবো, 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে তোমরা। এইবারে আমরা কি করব, মান বসাবো। তাহলে দেখো tan 60 ডিগ্রির মান কত, আমি আমি যদি এখানেই করি, দেখো tan 60 ডিগ্রির মান হলো √3, তাই তো। tan 60 নিচে তার মানটাকে বসালাম। এবির জায়গাতে কত লিখবো, দেখো এবি মানে হলো গাছটার উচ্চতা কত ধরে নিয়েছি, দেখো এক্স, ঠিক আছে। বিসি মানে ভূমি, এই যে দেখো বিসির মাপ দেখো কত দেওয়া রয়েছে কিন্তু দেখো 20, তাহলে আমি এখানে কত লিখবো, 20 লিখবো, বুঝতে পারলে তো। তাহলে এবার এখান থেকে আমরা এক্সের মান বের করবো। দেখো দাগের নিচে রয়েছে 20 মানে কি, 20টা ভাগ, এই সাইডে চলে আসলে কি হবে, গুণ হয়ে যাবে, √3 এর সঙ্গে গুণ হয়ে যাবে 20। তাহলে তোমরাই আমাকে বলো গুণ করলে কত হবে, √3 আর 20কে যদি আমি গুণ করি তাহলে কত হবে, 20 √3। ব্যাস হয়ে গেল, এক্সের মান পেয়ে গেলাম আমরা কত, 20 √3। অর্থাৎ গাছটার উচ্চতা কত, গাছটা হলো 20 √3, এই এত মিটার লম্বা, ঠিক আছে। তাহলে চলো আমরা জাস্ট উত্তর লিখে ফেলবো, গাছটির উচ্চতা নির্ণয় করি। তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখবো, গাছটির উচ্চতা, আমরা এখানে এইভাবে লিখবো, গাছটির কি লিখবো, উচ্চতা
তাহলে গাছটির উচ্চতা আমরা কত পেলাম 20√3, পাশে লিখবো কি মিটার, 20√3 মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, বোঝা গেল? চলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা এবারে চলে যাব কতর দাগে বলো তো, 2-এর দাগে। ঠিক আছে, আমি এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব কতটা 2-এর দাগেরটা। দেখো 2-এর দাগে বলে দিয়েছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তাহলে উন্নতি কোণ মানে তোমরা বুঝতেই পেরেছো, নিচ থেকে যখন আমরা ওপরের কিছু দেখছি তখন সেটাকে আমরা বলি কি উন্নতি কোণ। তাহলে দেখো তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। তাহলে বলে দিয়েছে স্তম্ভটির উচ্চতা কত। ঠিক আছে, তাহলে আগে আমরা কি করব, খুব ভালো করে বুঝে সময় নেব, সময় নিয়ে বুঝে বুঝে ছবি আঁকবো, অঙ্কটা তাড়াতাড়ি করবো। ঠিক আছে, বুঝে বুঝে সময় নিয়ে ছবি আঁকবো, অঙ্কটা কিন্তু তাড়াতাড়ি করবো। তো দেখো প্রথমে আমি একটা সূর্যকে আঁকি। ভাবো এই হলো একটা সূর্য। ঠিক আছে, এরকম সূর্য তাপ দিচ্ছে, এরকমভাবে তাপটা এইদিকে পড়ছে ভাবো। তো এইখানে না একটা স্তম্ভ রয়েছে, ভাবো এরকম একটা স্তম্ভ রয়েছে। ঠিক আছে, স্তম্ভটার আমি একটা নাম দিচ্ছি। ঠিক আছে, স্তম্ভটার আমি একটা নাম দিচ্ছি এ, আর এই জায়গাটাতে বি। তাহলে ভাবো তোমরা যদি সূর্যের আলো এরকমভাবে, সূর্যের রশ্মি যদি এরকমভাবে পড়ে, সূর্যের রশ্মি যদি এরকমভাবে স্তম্ভের ওপরে পড়ে, তাহলে ছায়াটা কোথায় পড়বে? দেখো সর্বদা মনে রাখবে ছায়া কিন্তু পড়বে নিচে। ঠিক আছে, আমরা ভাবো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাদের পিছনে যদি কেউ আলো দেয় তাহলে আমাদের ছায়াটা কি হয়, রাস্তায় গিয়ে পড়ে। এটাও ঠিক তেমনই, এইখানে যদি ছায়া, এই যে স্তম্ভ, এই তো স্তম্ভটা, এই স্তম্ভের ওপরে যদি কেউ আলো ফেলে বা সূর্যের এই যে আলো পড়ছে, তাহলে ছায়াটা কোথায় গিয়ে পড়বে, মাটিতে, এখানে গিয়ে পড়বে ছায়া। এই হলো ছায়াটা। তো ছায়াটা ভাবো এই বি থেকে সি। তো দেখো ছায়ার মাপটা কিন্তু বলে দিয়েছে, কত বলে দিয়েছে, ছায়ার দৈর্ঘ্য হলো কিন্তু 9 মিটার। ঠিক আছে, ছায়ার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 9 মিটার। ঠিক আছে, ছায়ার দৈর্ঘ্য হলো 9 মিটার। এইবারে বলে দিয়েছে স্তম্ভটার উচ্চতা কত। তাহলে দেখো স্তম্ভ মানে কোনটা, স্তম্ভ মানে হলো এই যে এ থেকে বি। তাহলে আমাকে এই স্তম্ভের মাপ মানে এ বির মাপ বের করতে হবে। এইবারে দেখো আরেকটা কথা কিন্তু এখানে বলে দিয়েছে, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি। সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি মানে কি, মানে হলো আমি সূর্যের দিকে তাকিয়ে আছি 30 ডিগ্রি কোণ করে। আমি তো নিচে, সূর্য আকাশের ওপরে, তাহলে নিচ থেকে আমি ওপরের আকাশ দেখছি কততে, 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে নিচ থেকে ভাবো আমি সিতে দাঁড়িয়ে রয়েছি এবং আমি এই সূর্যকে দেখছি কত ডিগ্রি কোণে, দেখছি কিন্তু 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, 30 ডিগ্রি এখানে লিখছি। তাহলে অ্যান্সারে আমাকে বের করতে হবে কি, এবির দৈর্ঘ্য। তাহলে ওই একই অঙ্ক তোমরা তো পারবে। তো দেখো আমি এখানে এবির দৈর্ঘ্য মানে স্তম্ভটার দৈর্ঘ্য কত আমি জানি না, তো আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে আমি এখানে প্রথমেই লিখছি মনে করি, প্রথমেই আমি এখানে লিখব মনে করি স্তম্ভটির দৈর্ঘ্য, মনে করি স্তম্ভটির দৈর্ঘ্য, স্তম্ভটার দৈর্ঘ্য যে কত সেটা তো আমি জানি না, তাহলে আমি ধরে নেব কি স্তম্ভটার দৈর্ঘ্য হলো এক্স মিটার। ঠিক আছে, এক্স মিটার। এরপরে আমরা কি লিখব, প্রশ্নানুসারে। ঠিক আছে, এবারে আমরা কি লিখব, প্রশ্নানুসারে। তাহলে দেখো কিসের মাপ আমরা বের করতে চাইছি, কোন বাহুটার মাপ। দেখো আমি কিন্তু এ থেকে বি এর মাপ বের করতে চাই, তাহলে যে বাহুটার মাপকে আমি বের করতে চাই তাকে লিখব ওপরে। ঠিক আছে, যে বাহুটার মাপ বলে দিয়েছে তাকে লিখব নিচে। তাহলে দেখো বি থেকে এই যে সি এর মাপ বলে দিয়েছে তাকে আমি কোথায় লিখব, নিচে। বোঝা গেল? তাহলে এবার তোমরা আমাকে বলো এবি মানে কি। দেখো এখানে লেখা রয়েছে এবি। এবি মানে কি, দেখো এবি মানে হলো লম্ব। তারপরে দেখো নিচে লেখা রয়েছে বিসি। বিসি মানে কি, ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, লম্ব বাই ভূমিকে আমরা বলি কিন্তু ট্যান। তাই তো, আর এখানে কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাই না? বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা মান বসাবো। তাহলে মান বসালে কত হবে তোমরাই আমাকে বলো। দেখো tan 30 মান কত, tan 30 মান কিন্তু হলো 1/√3। ঠিক আছে, tan 30 মান কি 1/√3। তাহলে দেখো আমি এখানে লিখবো কত, 1/√3। এবির জায়গাতে কত লিখবো, এক্স। এবির মান দেখো স্তম্ভটার মান তো জানি না, এক্স ধরে নিলাম। ঠিক আছে, তো এবারে বিসির জায়গাতে কত লিখবো, বি থেকে সি এর মান এই যে দেখো 9। বোঝা গেল? তাহলে চলো কোনাকুনি গুণ করে দিই। √3 আর এক্সকে গুণ করলে কত হবে, হবে কিন্তু √3x। আর 9 আর 1কে গুণ করলে কত হবে, 9 1কে 9। এবারে আমরা কি করব, √3কে কি করব, গুণ রয়েছে এই সাইডে পাঠাবো, পাঠালে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। হিসাব মতো কিন্তু এখানে অঙ্কটা কমপ্লিট।
কিন্তু তোমাদেরকে বলেছি নিচে যদি কোনো সংখ্যার মাথায় রুট থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না, তাহলে রুটটাকে আমি নিচের তুলতে চাই, মানে করণীকে নিরসন করতে চাই। তাহলে করণীকে নিরসন করতে গেলে আমাকে কি করতে হবে বলো 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 কি করব আমরা? √3, আবার ওই একই জিনিসকে আমরা পাশে গুণ করব। √3 তো আবার এখানে আমরা √3 লিখব। আর নিচে যদি আমি √3 দিয়ে গুণ করি হরকে, তাহলে লবকেও √3 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? লবকেও √3 দিয়ে আমি গুণ করব। তাহলে কত হচ্ছে তোমরা এবারে বলো। দেখো 9 আর √3কে গুণ করলে কত হবে? 9√3। আর এখানে দেখো √3 আর √3 গুণ করলে কত হবে? শুধু 3 হবে, তাই না? তাহলে চলো কাটাকুটি করি। 3 একে 3, 9কে কাটলে কত হবে? 3 3কে 9। তাহলে আমরা দেখো অ্যান্সার কত পাচ্ছি কিন্তু x = 3√3, তাই না? 3√3। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। x এর মান আমরা কত পেলাম? 3√3। অর্থাৎ এই যে স্তম্ভটা ছিল তার উচ্চতাটা কত? 3√3। বুঝতে পারলে? তাহলে চলো আমরা জাস্ট এখানে উত্তরটাকে লিখে ফেলবো। উত্তরে আমরা কি লিখব? স্তম্ভটির উচ্চতা। এখানে আমরা কি লিখব? স্তম্ভটির উচ্চতা কত পেলাম আমরা? স্তম্ভটির উচ্চতা পেলাম কিন্তু 3√3 মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, 2 এর দাগেরটা। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব কতর দাগে? চলে যাব কিন্তু 3 এর দাগে। তো আমি দেখো এবারে এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এবারে আমরা করব 3 এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব? আগে ছবিটাকে ভালো করে বুঝে আঁকবো। ঠিক আছে, ছবিটাকে আমরা আগে বুঝে বুঝে আঁকবো। তো দেখো এই হলো একটা ভূমি। ঠিক আছে, এই হলো ভূমি। এবারে এখান থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। ভাবো এইখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, ভাবো একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, ভাবো একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, সে ঘুড়ি ওড়াচ্ছে। আচ্ছা, ঘুড়ি যদি ওড়ায় তাহলে সুতো কি একদম ওপরে এরকম সোজা থাকবে? সোজা কি এরকম সুতো থাকবে? থাকবে না তো, কারণ কেউ ঘুড়ি একদম সোজা সুতোকে রাখতে পারে? পারে না। কীরকমভাবে থাকবে সুতোটা? সুতোটা থাকবে এইরকমভাবে থাকবে সুতোটা, তাই তো? এটা হলো কিন্তু সুতো। সুতোটা কতটা লম্বা বলো তো? সেটাও কিন্তু দেখবে বইয়ের মধ্যে বলে দিয়েছে। দেখবে সুতোটা বলেই দিয়েছে কিন্তু 150 মিটার লম্বা। 150 মিটার লম্বা, খুব ভালো করে কিন্তু জানবে। এবং এই সুতোটা আনুভূমিক রেখার সঙ্গে, দেখবে আনুভূমিক রেখা মানে কোনটা বলো তো? এইটাকে আমরা বলবো আনুভূমিক রেখা। এই আনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে সেইটাও দেখো বলে দিয়েছে। আনুভূমিক রেখার সঙ্গে কিন্তু 60 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, তাহলে এইখানে ঘুড়িটা রয়েছে কিন্তু। হ্যাঁ, ঘুড়িটার আমি একটা নাম দিচ্ছি এ বলে। ঠিক আছে, আর মানুষটা যেখানে দাঁড়িয়েছিল সেটার নাম দিচ্ছি বি বলে। ঠিক আছে, তাহলে অ্যান্সারে আমার কাছে কি জানতে চেয়েছে? অ্যান্সারে জানতে চেয়েছে ঘুড়িটা মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে। ঘুড়ি কোনটা? এ। এটা মাটি থেকে কতটা উঁচুতে? তাহলে আমাকে এইটার মাপ নিতে হবে। আমি যদি এখানে একটা নাম দিই সি বলে, তাহলে ঘুড়িটা মাটি থেকে কতটা উঁচুতে? ঘুড়িটা মাটি থেকে কতটা উঁচুতে? ঘুড়িটা এই মাটি থেকে কতটা উঁচুতে? তাহলে আমাকে কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে? এই বাহুটা। তাহলে আমি কি করব? কতটা উঁচুতে আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি x মিটার উঁচুতে। তাহলে চলো আমরা এখানে কি লিখবো বলো তো? লিখবো মনে করি। তাহলে দেখো আমরা এখানে প্রথমেই লিখবো মনে করি ঘুড়িটি মাটি থেকে x মিটার উঁচুতে। প্রথমে আমরা এটাকে এরকমভাবে ধরে নেব x মিটার উঁচুতে। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা যেরকমভাবে করি প্রশ্নানুসারে লিখব। প্রথমেই কি লিখব? প্রশ্নানুসারে। এইবারে তোমরা আমাকে বলবে কোন বাহুটার মাপ আমাকে বের করতে হবে। কোন বাহুটার মাপ আমরা বের করব? দেখো আমরা কিন্তু বের করব এই যে এইটার মাপ। ঠিক আছে, এসি মানে কি? আগে আমি উপরে লিখি এসি। আর কোন বাহুটার মাপ বলে দিয়েছে? এই যে দেখো বি থেকে এ, অর্থাৎ এ বির মাপ কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলে এসি মানে কি? দেখো এসি মানে হলো লম্ব, তাই না? ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে? লম্ব। আর এই যে এ থেকে বি, এই বাহুটাকে আমরা কি বলি? এই এবি মানে কি? এবি মানে দেখো এই যে বি থেকে এ, এই যে এবিকে আমরা কি বলি? বলি কিন্তু অতিভুজ। তার মানে ওপরে কি? লম্ব, নিচে কি? অতিভুজ।
তাহলে বলো এই সাইডে আমরা লিখবো লম্ব বাই অতিভুজকে আমরা কি বলি, লম্ব বাই অতিভুজকে আমরা বলি কিন্তু সাইন, ঠিক আছে। আর এখানে কত 60 ডিগ্রি, বুঝতে পারলে? তাহলে চলো এবারে আমরা মানগুলোকে বসাবো। তাহলে দেখো প্রথমেই আমরা মান বসাবো। সাইন 60-র জায়গাতে আমরা কত লিখবো, সাইন 60-র মান হলো √3/2, বোঝা গেল? এবারে দেখো এখানে রয়েছে এসি, এসির জায়গাতে আমরা কত লিখবো বলো তো? এসি মানে কি, এসি মানে তো লম্ব, জানি না, এক্স লিখবো। এবির জায়গাতে কত লিখবো, দেখো এই যে বি থেকে এই যে এবির মান কত 150, তাহলে এই লিখবো 150। এবারে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। যেমন দেখো 2-এর কোনাকুনিতে রয়েছে এক্স, গুণ করলে কত হবে 2x। 150-র কোনাকুনিতে কি রয়েছে √3, তাহলে 150-র সঙ্গে আমরা কাকে গুণ করব, √3-কে, বোঝা গেল? চলো এইবারে আমরা কি করব, দেখো 2টা কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে 150 √3 যেমন আছে আছে, 2টা কি রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ, তাই না? তাহলে চলো কাটাকুটি করি, 2 × 2 150-কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, 75 পাবো, তাই না? তাহলে x = আমরা কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 75, আর এখানে দেখো √3, তাহলে কি হচ্ছে 75 √3, ঠিক আছে, 75 × √3, বোঝা গেল? তাহলে এই যে ঘুড়িটা এই ভূমি থেকে কতটা উঁচুতে উঠছে, উঠছে কিন্তু 75 × √3, 75 × √3, এই এত মিটার উঁচুতে কিন্তু উঠছে। তাহলে এটা আমরা উত্তরে লিখে দেব। বলে দিয়েছে কি ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, তাহলে আমরা এরকমভাবে লিখব, ঘুড়িটি মাঠ থেকে, ঘুড়িটি মাঠ থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে, মিটার উঁচুতে রয়েছে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের 3-এর দাগেরটা শেষ। তো এবারে দেখো আমরা চলে যাব কতর দাগে, 4-এর দাগে, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কে বলে দিয়েছে একটি নদীর একটি পাড়ের একটি তালগাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। প্রথম লাইনটা যেটা পড়লাম সেটাকে আমি আগে আঁকি। দেখো বলে দিয়েছে একটা নদী রয়েছে, ঠিক আছে। তো ভাবো এই হলো একটা নদী, ঠিক আছে। তো এই নদীতে দেখো এরকমভাবে জল বয়ে যাচ্ছে, এরকমভাবে জল বয়ে যাচ্ছে। তো এরকম নদী রয়েছে। তো এই যে নদী, এই নদীর দুটো পাড় রয়েছে, দেখো এই দিকে একটা পাড় রয়েছে, আবার এই দিকে একটা পাড় রয়েছে। তাহলে দেখো প্রথমেই কি বলে দিয়েছে, নদীর একটি পাড়ের একটি তাল গাছের। তাহলে ভাবো এই দিকের পাড়ে না একটা ভাবো এরকম তাল গাছ রয়েছে, বোঝা গেল? ভাবো এরকম একটা তাল গাছ রয়েছে। এইবারে দেখো কি বলে দিয়েছে, তাল গাছের সোজাসুজি অপর পাড়ে, তাহলে এই হলো তাল গাছ, তাল গাছের সোজাসুজি অপর পাড়ে, তাই তো। তাহলে তাল গাছের ঠিক সোজাসুজি অপর পাড়ে, দেখো অপর পাড়ে কি বলে দিয়েছে, অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম, মানে এইখানে একটা খুঁটি পোতা হলো। ভাবো ওই খুঁটিটার আমি নাম দিলাম বি বলে, বি বিন্দুতে একটা খুঁটি পোতা হলো, ঠিক আছে। এরপরে দেখো কি বলে দিয়েছে, এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, তাহলে ওই খুঁটি থেকে নদীর পাড় ধরে এরকমভাবে আমি যাচ্ছি, কতটা গেলাম বলেই দিয়েছে, দেখো 7√3, এই এতটা আমি গেলাম, বোঝা গেল? তাহলে এই খুঁটি থেকে আমি গেলাম, ঠিক আছে, নদীর পাড় ধরে ধরে আমি এরকমভাবে হেঁটে হেঁটে গেলাম এতটা। তো আমি যে বিন্দুটাতে গিয়ে থামলাম সেই বিন্দুটার আমি নাম দিচ্ছি সি বলে, ঠিক আছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীর এই যে পাড়, এই পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটার কি বলে দিয়েছে, দেখো গাছটির পাদদেশ, গাছটির পাদদেশ মানে হলো গাছের যে গোড়া, ঠিক আছে, গাছের গোড়াকে আমরা কি বলি, পাদদেশ, ঠিক আছে। তাহলে এই পাদদেশের আমি একটা নাম দিচ্ছি, পাদদেশের যে বিন্দুটা তার আমি নাম দিচ্ছি এ বলে, ঠিক আছে। তাহলে আবারও বলছি, গাছের গোড়া এই যে খুঁটি, এই খুঁটি থেকে আমি নদীর পাড় বরাবর এরকম হাঁটছি, কতটা হাঁটলাম 7√3, গিয়ে আমি যেখানে থামলাম সেখানে ভাবো একটা বিন্দু আমি আঁকলাম, সেই বিন্দু থেকে গাছের পাদদেশ কত ডিগ্রি উন্নতি কোণে রয়েছে, দেখো বলেই দিয়েছে 60 ডিগ্রি উন্নতি কোণে রয়েছে, ঠিক আছে। কি রয়েছে, 60 ডিগ্রি উন্নতি কোণে রয়েছে। তাহলে জানতে চাইছে নদীটা কতটা চওড়া, তাহলে নদীটা কতটা চওড়া, এইখান থেকে তাহলে আমাকে এতটা বের করতে হবে, তাহলেই হয়ে যাবে নদীটা কতটা চওড়া, বোঝা গেল? তাহলে চলো আমরা প্রথমেই কি লিখবো,
যে মনে করি নদীটি, আমি তো জানি না, ধরে নিচ্ছি এক্স মিটার চওড়া, তাহলে আমরা প্রথমেই এখানে লিখবো মনে করি, প্রথমেই কি লিখবো, মনে করি নদীটি এক্স মিটার চওড়া, এক্স মিটার কি লিখবো, চওড়া। ঠিক আছে, তো নদীটা ধরে নিচ্ছি এক্স মিটার চওড়া। এবারে আমরা যেরকমভাবে করে থাকি লিখবো কি, প্রশ্নানুসারে। তাহলে দেখো আমরা এখানে লিখবো প্রশ্নানুসারে কোন বাহুটার মাপ আমরা জানতে চাইছি বলো তো, কোন বাহুটার মাপ জানতে চাইছি, এ থেকে বি। তাহলে যে বাহুটার মাপ জানতে চাইছি তাকে লিখবো ওপরে। কোন বাহুটার মাপ বলে দেওয়া রয়েছে, বি থেকে সি, তাহলে আমি এখানে লিখছি বিসি। তাহলে এবার তোমরাই বলে এবি মানে কি, দেখতেই পাচ্ছ এবি মানে হলো লম্ব, বিসি মানে কি, বিসি মানে এই দেখো ভূমি, তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, ট্যান। আর এখানে আমরা কত ডিগ্রি লিখবো, 60 ডিগ্রি লিখবো। তাহলে তোমরাই আমাকে বলো ট্যান 60-র মান কত হবে। দেখো ট্যান 60-র মান কিন্তু হবে √3। ঠিক আছে, এবির জায়গাতে কত বসাবো জানি না, ধরে নিচ্ছি এক্স। বিসির জায়গাতে কত লিখবো, এই দেখো দেওয়াই আছে 7√3। ঠিক আছে, এইবারে আমরা কি করব, দেখো দাগের নিচে রয়েছে 7√3, দাগের নিচে রয়েছে মানে কি, ভাগ। এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাই না। তাহলে √3 এর সাথে কি হবে, গুণ হয়ে যাবে 7√3, আর এইদিকে এক্স যেমন আছে থাকবে। তাহলে তোমরাই আমাকে বলো তো, √3 আর √3 গুণ করলে কি পাবো, শুধু 3 পাবো। আর এখানে দেখো কত রয়েছে, 7। তাহলে দেখো আমরা এক্স ইজুকাল টু কত পাবো, এক্স ইজুকাল টু আমরা পাবো কিন্তু 3 7 21। তাহলে দেখো নদীটা কতটা চওড়া বলো তো, 21 মিটার চওড়া। বোঝা গেল। তাহলে জাস্ট আমরা এবার এখানে উত্তর লিখে দেবো এরকমভাবে। উত্তরে লিখবো নদীটি, কি লিখবো, নদীটি 21 মিটার চওড়া, নদীটি 21 মিটার চওড়া। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কি, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল, 21 মিটার চওড়া। চলো নেক্সট আমরা এবারে চলে যাব কতর দাগে, 5-এর দাগে। তো আমি দেখো 4-এর দাগেরটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কে কিন্তু তোমরা স্টার মার্কিং করবে, ইম্পর্টেন্ট আছে। তো দেখো 5-এর দাগের অঙ্কে বলে দিয়েছে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছুটা উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অ্যান্সারে জানতে চেয়েছে পোস্টটি মাটি থেকে কতটা উপরে মচকে গেছে এবং পোস্টের উচ্চতা কত। তো খুব ভালো করে তোমরা যেটা আগে বুঝবে সেটা হলো আঁকা। তাহলে আঁকাটাকে দেখো, তো এই হলো একটা ভূমি, ঠিক আছে, এবং এখানে না একটা ল্যাম্প পোস্ট রয়েছে, টেলিগ্রাফ পোস্ট রয়েছে। তো পোস্টের আমি একটা নাম দিই, ভাবো পোস্টের মাথায় আমি নাম দিচ্ছি এ, আর পোস্টের আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি, গোড়াতে নাম দিচ্ছি সি বলে। এবারে পোস্টটা কি হয়েছে না, পুরো মাঝখান থেকে ভেঙে গেছে। পোস্টটা কি হয়েছে, পুরো মাঝখান থেকে ভেঙে গেছে। তো মাঝখান থেকে ভেঙেছে মানে এই তো পোস্ট, তাহলে মাঝখান থেকে মানে আমি ধরে নিচ্ছি এই জায়গাটাতে পুরো পোস্ট ভেঙে গেছে, এমন ঝড় হয়েছে পুরো এই জায়গাটাতে ভেঙে গেছে। এবারে তোমরা আমাকে বলো এই পোস্টটা যদি ভেঙে যায় এখান থেকে, তাহলে কি হবে, এই জায়গাটা এরকম ভেঙে গিয়ে এই রকমভাবে পড়বে। বোঝা গেল, তো এরকমভাবে পড়ে যাবে। প্রথম পুরো পোস্টটা একদম সোজাসুজি ছিল পুরো এ থেকে বি পর্যন্ত। এবার এই জায়গাটাতে কি হলো, ভেঙে গেল। তাহলে এই জায়গাটার আমি একটা নাম দিচ্ছি সি বলে। সি বিন্দুতে মচকে গেল পোস্ট। তাহলে ভেঙে গেলেই কি হবে, ভাবো এইরকম, আমি ভাবো দুটো মার্কার দিয়ে আমরা একটা পোস্ট বানাচ্ছি, ঠিক আছে, ভাবো এরকমভাবে দুটো মার্কার দিয়ে একটা পোস্ট বানাচ্ছি। যদি এই জায়গাটাতে ভেঙে যায় তাহলে কি হবে, পোস্টটা ভেঙে এইরকমভাবে পড়বে, তাই কি না, বুঝতে পারলে তো। এখানেও ঠিক তাই হয়েছে, পোস্ট ভেঙে এই যে এসিটা তোমরা দেখতে পাচ্ছ তো, এসিটা এই যে সি থেকে এ, এটা ভেঙে পুরো একদম এই দিকে এরকমভাবে পড়েছে। বোঝা গেল, পোস্টটা ভেঙে পুরো এরকম পড়েছে, ঠিক আছে। তাহলে কিন্তু আর এইটা থাকবে না, পুরো ভেঙে কি হয়েছে, এই দিকে পড়ে গেছে, এরকম ব্যাপার। তো আমি ধরে নিচ্ছি পোস্টটা এরকম রয়েছে, নইলে তো আমার পক্ষে অঙ্কটা করানো সম্ভব হবে না। তো এসিটা ভেঙে গিয়ে কি হয়েছে, এই রকমভাবে পড়েছে, ঠিক আছে। আমি এই জায়গাটায় নাম দিচ্ছি ডি বলে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে, তার মানে কি হলো, এসিটাই ভেঙে গিয়ে পড়েছে এই যে এইরকমভাবে, ঠিক আছে, এসিটাই ভেঙে গিয়ে এইরকমভাবে পড়েছে। তার মানে কি, সি থেকে ডি এর যা মাপ, সি থেকে এর ওই একই মাপ, কারণ ওই একই তো স্তম্ভটা, এই যে স্তম্ভটা এইখানে ছিল সেইটাই তো এখন এইরকম হয়ে গেছে। তাহলে এইটাই তো এইখানে ছিল, সেটাই তো এখানে হয়ে গেছে। তার মানে কি, সিডির যে মাপটা, খুব ভালো করে জানবে, সিডির যে মাপটা আর এসির ওই একই তো মাপ, কারণ দুটোই তো একই।
একই তো স্তম্ভটা, প্রথমে ঝড় আসার আগে দাঁড়িয়েছিল, ঝড় এসে যেই ভেঙে গেল তখন এরকম হয়ে গেছে, দুটোই তো একই, তাই না? এইবারে দেখো কি বলে দিয়েছে, মাপগুলো কি কি বলে দিয়েছে, বলে দিয়েছে আনুভূমিক, আচ্ছা প্রথমেই দেখো বলে দিয়েছে মচকে যাওয়ার পর তার অগ্রভাগ কি বলে দিয়েছে, গোড়া থেকে তার অগ্রভাগ মানে কি, অগ্রভাগ মানে হলো মাথাটা, এই মাথাটা এখন মাথাটা গিয়ে কোথায় পড়েছে, এই মাথাটা গিয়ে পড়েছে ডিতে, তাহলে এই যে ডিটা এর মাথাটা এখন ডিতে গিয়ে পড়েছে, তাহলে এই যে অগ্রভাগটা স্তম্ভের যে গোড়া অর্থাৎ বি থেকে কতটা দূরে রয়েছে, তাহলে এই যে মাথা থেকে স্তম্ভের যে অগ্রভাগ সেখান থেকে এই যে গোড়াটা কতটা দূরে বলেই দিয়েছে, দেখো 8√3, এই এত মিটার দূরে, বোঝা গেল। এবং দেখো এখানে কি আরেকটা কথা বলে দিয়েছে, সেটা হলো আনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ করে রয়েছে, এটা হলো আনুভূমিক রেখা, তার সঙ্গে স্তম্ভটা কত ডিগ্রি কোণ করে রয়েছে বলো তো, রয়েছে কিন্তু দেখো 30 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আরেকবার আমি যদি আঁকাটাকে এখানে বুঝিয়ে দিই তাহলে দেখে নাও খুব ভালো করে, আমি আরেকবার এখানে বলছি, দেখো এই তো এই হলো একটা স্তম্ভর নাম হলো এ আর বি, এই জায়গাটাতে ভেঙে পড়লো, তাহলে এই জায়গাটাতে যদি ভেঙে পড়ে, আমি ধরে নিলাম সি বিন্দুতে ভেঙে পড়লো, ভেঙে পড়লে কি হবে, এইটা ভেঙে পড়লে এইখানে চলে আসবে, তাই না, এইটা এইখানে চলে আসবে, তার মানে এই যে এ বিন্দুটা এখন কোথায় চলে এসছে, এইরকম কোনো একটা জায়গাতে চলে এসেছে, বোঝা গেল। তাহলে এ বিন্দুটা এখন গিয়ে ঠেকেছে কোথায়, ডি বিন্দুতে, বোঝা গেল। তাই জন্য দেখবে বলে দিয়েছে স্তম্ভের যে অগ্রভাগ মানে মাথাটা তো এখন এখানে পড়েছে, তাহলে এই মাথাটা স্তম্ভের গোড়া থেকে কতটা দূরে রয়েছে, 8√3, এবং আনুভূমিক রেখা, এটা হলো আনুভূমিক রেখা, তার সঙ্গে কত ডিগ্রি কোণ করে রয়েছে, 30 ডিগ্রি, বোঝা গেল। তাহলে চলো আমরা অঙ্ক করি, এখানে কিন্তু আবার দুটো উত্তর জানতে চেয়েছে। তাহলে প্রথমেই যে কাজটা করব সেটা হলো কোন জায়গাতে গিয়ে মচকে গেল, ঠিক আছে, এই স্তম্ভটা বা টেলিগ্রাফ পোস্ট যেটাই বলি না কেন সেটা কোথায় গিয়ে মচকে গেল, সিতে গিয়ে। তাহলে এই বি থেকে সি এর মাপ কত সেটাকে আমি আগে বের করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা উঁচুতে বি থেকে সি তার মাপটা আমি বের করব, তাহলেই আমি বুঝতে পারবো যে টেলিগ্রাফ পোস্টটা কতটা উঁচুতে গিয়ে মচকে গেল। তাহলে প্রথমেই এখানে যেহেতু দুটো উত্তর তো আমি না শুধু এটার মাপ ধরে নিচ্ছি এক্স, এটার মাপ ওয়াই, আর সেসবের মধ্যে আমি যাচ্ছি না, ডাইরেক্ট অঙ্ক করছি। এখানে দেখো একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটার নাম হলো বিডিসি, তাহলে আমি না এরকমভাবে লিখছি, ত্রিভুজ বিডিসি থেকে পাই, ত্রিভুজ বিডিসি থেকে পাই। তাহলে দেখো এখানে আমরা প্রথমেই এবারে কী লিখবো, প্রশ্নানুসারে। তাহলে তোমরাই আমাকে বলো এখানে কার মাপ আমি বের করতে চাইছি, সেটা হলো কিন্তু বি থেকে সি, এটার মাপ আমি বের করতে চাইছি, তাই জন্য এটাকে আমি লিখবো ওপরে, বোঝা গেল। কার মাপ বলে দেওয়া রয়েছে, বি থেকে ডি, এটার মাপ বলে দেওয়া রয়েছে বি থেকে ডি। তাহলে বিসি মানে কি, লম্ব, দেখো বিসি মানে কি লম্ব, ওপরে লম্ব। বিডি মানে কি, বিডি মানে ভূমি, তাহলে বলো লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, লম্ব বাই ভূমিকে আমরা বলি কিন্তু ট্যান, তাই তো। কত ডিগ্রি লিখবো, দেখো এখানে 30 ডিগ্রি লেখাই আছে, তাহলে ট্যান 30-র মান কত আমরা জানি কিন্তু 1/√3, ঠিক আছে। বিসির জায়গাতে কি জানি না, বিসির মান কিন্তু জানি না, এখানে আর আমি এক্সপেক্ট ধরে নিইনি, আমি বিসি লিখে দিচ্ছি। বিডির জায়গাতে কত লিখবো, বিডির মান 8√3, ঠিক আছে। তাহলে কী কী কাটবে, আগে আমরা কোনাকুনি গুণ করি, √3 আর বিসিকে গুণ করলে কত হবে, বিসি ইন্টু কী হবে √3, আর একের সঙ্গে আমরা এইটাকে গুণ করলে কত পাবো, একের সঙ্গে 8√3কে গুণ করলে পাবো 8√3। এইবারে আমরা কি করব, দেখো বিসিটা এইদিকে যেমন আছে থাক, √3টা গুণ রয়েছে ওটাকে এই সাইডে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না। তাহলে √3 আর √3 কেটে গেল, কি পড়ে থাকছে কিন্তু বিসি ইজুকাল টু কি পড়ে থাকছে 8, অর্থাৎ বি থেকে সি এর মাপ কত 8, তার মানে কত উঁচুতে গিয়ে মচকে গেল, ঠিক আছে। এই যে টেলিগ্রাফ পোস্টটা মাটি থেকে 8 মিটার উঁচুতে গিয়ে মচকে গেল, ঠিক আছে। তাহলে চলো আগে আমরা একটা একটা করে উত্তর লিখব। তাহলে প্রথম যে উত্তরটা জানতে চেয়েছে যে কি বলেছে, পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল, তাহলে আগে আমরা একটা উত্তর লিখব পোস্টটি, আমরা লিখব কি, পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মচকে ছিল, 8 মিটার উপরে মচকে ছিল, ঠিক আছে।
তাহলে পোস্টটা মাটি থেকে কোথায় গিয়ে মচকে গেল? 8 মিটার উপরে গিয়ে। এইবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে? অ্যান্সারে জানতে চেয়েছে পুরো পোস্টের মাপটা কত। পোস্টের মাপ মানে কি? পুরো এই বি থেকে শুরু করে পুরো এই এ পর্যন্ত পুরো এই এতটার মাপ কিন্তু জানতে চেয়েছে। তো দেখো আমরা কিন্তু বি থেকে সি এর মাপ বের করে ফেলেছি, আমাদেরকে এবারে বের করতে হবে সি থেকে এ এর মাপ কতটা। তো এইটা আমরা কি করে করব? খুব ভালো করে দেখো খুব ভালো করে, এই যে দেখো সি থেকে এ, এই অংশটাই তো ভেঙে গিয়ে এখানে পড়েছে, তাই না? তাহলে আমরা যদি সি থেকে ডি এর মাপটা বের করতে পারি তাহলেই হয়ে যাবে। সি থেকে ডি যেটা সেটাই তো হলো এ থেকে সি, তাই না? সি থেকে ডি যেটা সেটাই তো হলো সি থেকে এ, এর মাপ একই তো, ভেঙে যাওয়ার আগে এরকম ছিল, ভেঙে গিয়ে এরকম হয়ে গেছে। এই লাঠিটা এই পোস্টের মাপটাকে যদি একবার বের করতে পারি তাহলেই হয়ে যাবে, বোঝা গেল? এইটুকুনির মাপ বের করব আমরা, দেখো এই যে সি থেকে ডি, এইটার মাপ বের করলেই ওপরে এরকম তুলে দেবো, হয়ে যাবে। তাছাড়া দেখো আমি এখানে লিখেও রেখেছি যে সিডি আর এসির মাপ একই। তাহলে চলো আমরা না এখান থেকে এই ত্রিভুজ থেকে সিডির মাপটাকে বের করি। তাহলে আবার আমরা এরকমভাবে লিখবো ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি? ওই তো বিডিসি। তাহলে আবার আমরা লিখবো বিডিসি থেকে পাই। তাহলে চলো আবার আমরা বার করব, কিসের মাপ বের করব এবারে? এই যে সিডির মাপটাকে বের করব, ঠিক আছে? তাহলে আবার আমরা এখানে কি লিখবো কিন্তু প্রশ্নানুসারে বলে লিখবো, প্রশ্নানুসারে। তাহলে এইবারে প্রশ্নানুসারে তো লিখবো, কিন্তু এখানে কি লিখবো? দেখো কার মাপ বের করতে চাইছি? সিডি, সেটাকে ওপরে লিখি। হ্যাঁ, যার মাপ বের করব তাকে লিখবো ওপরে, তাহলে সিডি তাকে ওপরে লিখবো। এখানে কোন বাহুর মাপ বলে দেওয়া আছে? এখানে কিন্তু দুটো বাহুর মাপ বলে দেওয়া রয়েছে, এইটাও বলে দেওয়া আছে, এইটাও। তাহলে নিচে কোন বাহুটার মাপ লিখবো? তোমাদের ইচ্ছা, যেটা ইচ্ছা তোমরা লিখতে পারো, বি থেকে ডিও লিখতে পারো, আবার তোমরা চাইলে বি থেকে সিও লিখতে পারো, তোমাদের মনের ইচ্ছা। তো আমি ভাবো বি থেকে সিটাকে লিখছি, ঠিক আছে? বি থেকে সি, বোঝা গেল? তাহলে বলো সিডি মানে কি? সিডি মানে হলো অতিভুজ, তাই তো? তাহলে উপরে আমি লিখেছি কি? অতিভুজ। বিসি মানে কি? বিসি মানে হলো লম্ব। তাহলে বলো অতিভুজ বাই লম্বকে আমরা কি বলি? অতিভুজ বাই লম্বকে আমরা বলি কিন্তু কোসেক, তাই তো? আর এখানে কত ডিগ্রি লেখা রয়েছে? 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো কিন্তু 30 ডিগ্রি, বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো আমি এবার এই সাইডে অঙ্কটাকে করছি। দেখো কোসেক 30-র জায়গাতে আমরা মান কত লিখবো? মান কিন্তু লিখবো আমরা 2, ঠিক আছে? কোসেক, দেখো এই যে কোসেক 30, তার জায়গায় আমি মান কত লিখবো? 2। তারপরে দেখো ওপরে দেখো লেখা রয়েছে সিডি, এটার মান তো আমি জানি না, কি করে করব, তাই না? আচ্ছা নিচে কি লেখা রয়েছে? বিসি, বিসির জায়গাতে আমি কত লিখবো? এই যে বি থেকে সি এর জায়গাতে আমি লিখবো কিন্তু 8, ঠিক আছে? তাহলে দেখো 8, দাগের নিচে রয়েছে ভাগ, এই সাইডে গেলে হবে কি? গুণ। তাহলে 2-এর সাথে 8 হয়ে যাবে গুণ, আর এই দিকে হচ্ছে কত? সিডি। তাহলে সিডি ইজুগাল টু কত? আমরা জানি 8 দুগুণে 16। তাহলে এই হয়ে গেল সিডির মাপ কি? 16। তাহলে এই যে সি থেকে ডি এটা 16। তাহলে এই লাইনটাই তো প্রথমে ঝড়ের আগে এরকম ছিল, তাই না? তাহলে এইটা যদি হয় 16, তাহলে এইখান থেকে এই যে এ থেকে সিও কত হবে? 16, বোঝা গেল? কারণ এখানেও দেখো লিখেছি সিডির মাপও যায় এসির মাপও তাই 16, বোঝা গেল? তাই এবার তোমরা বলো বি থেকে সি হলো 8, সি থেকে এ হলো 16, তাহলে পুরো টোটাল এ থেকে বি এর মাপ কত? দুটোকে যোগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? পোস্টটির উচ্চতা কত। তাহলে চলো আমরা এইভাবে উত্তর লিখি, উত্তরে আমি এইভাবে লিখছি। হ্যাঁ, অতএব পোস্টটির উচ্চতা, তাহলে দেখো আমি এইভাবে লিখছি, 8-এর সঙ্গে যোগ করবো কাকে? 16কে, অর্থাৎ যোগ করলে কত হবে? 24। তাহলে পোস্টের উচ্চতা কত? 24 মিটার, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 5-এর দাগেরটা শেষ। লাস্টে আমরা চলে যাব 6-এর দাগে। তো দেখো এবারে আমরা করব এই ভিডিওর লাস্ট অঙ্ক 6-এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। ঠিক যতটুকুনি পড়লাম ততটুকুনিকে আমি আঁকবো। তো দেখো এই হলো একটা রাস্তা, ঠিক আছে? তো রাস্তার এই দিকে একটা বাড়ি এবং ঠিক তার বিপরীত মানে এই জায়গাটা, এই দিকে একটা বাড়ি আছে। তো এই হলো এরকম একটা লম্বা বাড়ি, আবার এই হলো এরকম একটা বাড়ি, দুটো বাড়ি রয়েছে। এই বাড়িটাকে আমি বলবো প্রথম বাড়ি, যাকে আমি বলছি প্রথম বাড়ি। আর এই বাড়িটা হলো দ্বিতীয় বাড়ি, যাকে আমি বলছি দ্বিতীয় বাড়ি। এরকম দুটো বাড়ি রয়েছে। আচ্ছা খুব ভালো কথা, দুটো বাড়ি তো রয়েছে। এইবারে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে।
প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, তাহলে এই হলো প্রথম বাড়ি, তার দেওয়ালের গোড়া মানে এই জায়গাটা আমি একটা নাম দিই এ বলে, তাহলে এই হলো প্রথম বাড়ি, তার দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, মানে এই এতটা দূরে। ঠিক আছে, প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, অর্থাৎ আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি, মাপটা লিখছি 6 মিটার বলে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, অর্থাৎ এই রকম একটা জায়গাতে কি হয়েছে বলো তো, বলে দিয়েছে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো হয় তবে তা আনুভূমিক রেখার সঙ্গে কি বলে দিয়েছে 30 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে দেখো এখানে একটা মই রাখা হয়েছে, কোথায় মইটাকে রাখা হয়েছে খুব ভালো করে দেখবে, প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে, এই হলো প্রথম বাড়ি, তার দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, অর্থাৎ এই রকম জায়গাতে একটা মইকে রাখা হয়েছে। ঠিক আছে, তো বাবা এরকম জায়গায় একটা মইকে রাখা হয়েছে এবং মইটাকে কি করা হয়েছে, প্রথম বাড়ির দিকে এরকমভাবে হেলিয়ে রাখা হয়েছে। বোঝা গেল, মইটা তো হিসেব মতো এরকম সোজা দাঁড়িয়ে থাকবে, তাই না, সোজা দাঁড়িয়ে থাকা উচিত, কিন্তু সোজা তো আর ওরকমভাবে দাঁড়িয়ে থাকে না। একটা মইকে যদি আমি সোজা দাঁড় করিয়ে রাখি, কোনো দিকে কোনো সাপোর্ট নেই, কেউ ধরে নেই, তাহলে তো মইটা পড়ে যাবে না। তো কি করা হয়েছে, মইটাকে না প্রথম বাড়ির দিকে এরকমভাবে হেলিয়ে রাখা হয়েছে। তার মানে মইটাকে কিভাবে রাখা হয়েছে, এই রকমভাবে। ঠিক আছে, এই রকমভাবে কিন্তু রাখা হয়েছে, সোজা না রেখে এই রকমভাবে রাখা হয়েছে, এবং সেটা কত ডিগ্রি কোণে রাখা হয়েছে সেটাও দেখো কিন্তু বলে দিয়েছে, এবং তা আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা হলো কত, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো তারপরে কি বলে দিয়েছে, কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, মইটা কিন্তু রয়েছে একই জায়গায়, দাঁড়িয়ে থাকবে একই জায়গায়। প্রথমে কোন দিকে শোয়ানো ছিল, মইটা এখানে দাঁড়িয়ে প্রথমবারে এই দিকে এরকমভাবে প্রথম বাড়ির মাথায় হেলান দেওয়া হয়েছিল। এইবারে এখন কি বলছে, মইটা যেমন দাঁড়িয়ে আছে, এবারে মইটাকে এই দিকে হেলান না দিয়ে মইটা যেন এই বাড়ির মাথায় হেলান দিই, আমি মইটাকে দাঁড় করিয়ে রেখেছি। প্রথমবারে আমি কি প্রথম বাড়ির দিকে শুইয়ে দিয়েছিলাম, প্রথম বাড়ির দিকে শুইয়ে না দিয়ে এবারে আমি যদি দ্বিতীয় বাড়ির মাথার দিকে শুইয়ে দিই, এরকমভাবে দ্বিতীয় বাড়ির মাথার দিকে এরকমভাবে শুইয়ে দিই, তাহলে সেটা আনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এইবারে আমাদের কাছে কিন্তু 1, 2, 3, 4 করে 4টে প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। তো আমি না আগে এখানে নাম দিয়ে দিই, যেমন এ, যেখানে মইটা রয়েছে তার আমি নাম দিচ্ছি বি বলে, প্রথম বাড়ির আমি নাম দিচ্ছি সি বলে। ঠিক আছে, প্রথম বাড়ি, পুরো বাড়িটা হলো কত, সি থেকে এ পর্যন্ত, এইটা হলো বাড়ি। দ্বিতীয় বাড়ির আমি একটা নাম দিই, আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি ই, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি এফ। ঠিক আছে, দ্বিতীয় বাড়ির নাম কি, ই এফ। ঠিক আছে, এইবারে দেখো আমাদের কাছে প্রথম প্রশ্নে কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে মইটার দৈর্ঘ্য কত। তাহলে মই মানে কোনটা, দেখো মই হলো এই যে প্রথম বাড়ির দিকে হেলান দিয়ে রয়েছে, এইটাও মই, ওই একই মই। আবার ওই মইটাই যখন দ্বিতীয় বাড়িতে হেলান দিয়ে রয়েছে তখন তার নাম হলো কি, বি এফ। আর যখন প্রথম বাড়ির দিকে হেলান দিয়ে রয়েছে তার নাম হলো বি সি, আর যখন দ্বিতীয় বাড়ির দিকে হেলান দিয়ে রয়েছে তখন তার নাম হলো বি থেকে এফ। বোঝা গেল, তাহলে আমাকে মইয়ের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমি বি থেকে সি এইটার মাপ বের করব। তাহলে এই যে মইটা রয়েছে বিসি, এটা কোন ত্রিভুজের অংশ, এই বাহুটা এ বি সি, এই ত্রিভুজের অংশ, তাই তো। তাহলে চলো আমরা এক এক করে অঙ্কটাকে স্টার্ট করি। প্রথমে যে ত্রিভুজটার নাম হলো এবিসি, তাহলে দেখো আমরা এইভাবে লিখব, ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে এখান থেকে আমরা কোন বাহুটার মাপ বের করব, এই যে বি থেকে সি, তাই তো, এটার মাপ আমরা বের করব। তাহলে দেখো আমি যে বাহুটার মাপ বের করব বিসি, সেটাকে লিখবো কোথায়, ওপরে। নিচে কি লিখবো, কোন বাহুটার মাপ বলে দিয়েছে, দেখো এই যে এ থেকে বি এর মাপ কিন্তু বলে দিয়েছে কত, 6 মিটার। তাহলে সেই বাহুটার মাপকে আমি কোথায় লিখবো, নিচে লিখবো, অর্থাৎ এ বিকে আমি নিচে লিখবো। তাহলে তোমরাই আমাকে বলো বিসি মানে কি, বিসি মানে হলো অতিভুজ, তাই তো, তাহলে উপরে লিখেছি অতিভুজ। এবি মানে কি, এবি মানে হলো ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমিকে আমরা কি বলি, অতিভুজ বাই ভূমিকে আমরা কিন্তু বলি সেক। কি বলি, সেক। আর এখানে দেখো কোণটা কত রয়েছে, 30 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমরা এবারে মানটাকে বসাবো। তাহলে sec 30 জায়গাতে আমরা কত বসাবো, কিন্তু 2√3। ঠিক আছে,
তাহলে তারপরে দেখো এখানে বিসি এর মান তো আমি জানি না, এটা তো বের করতে হবে, যেমন আছে থাক। এবির জায়গাতে আমরা কত বসাবো, এই যে এ থেকে বি এর মাপ হলো 6, তাহলে আমি দেখো এখানে কত লিখবো 6, বোঝা গেল। তাহলে চলো কোনাকুনি গুণ করি, √3 আর বিসিকে গুণ করলে কত হবে √3 ইন্টু বিসি। আবার দেখো 6 আর 2কে আমি যদি গুণ করি তাহলে কত হবে 12 হবে, বোঝা গেল। তাহলে দেখো √3টা কী রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে কি হবে ভাগ হবে, 12 ভাগ কি হবে √3, তাই না। এবারে আমি বলেছি সর্বদা হরে যদি রুট থাকে সেটাকে তুলে দিতে হবে। তাহলে হরের রুটকে আমি যদি তুলতে চাই তাহলে হরের করণী নিরসন করব। কিভাবে করব, নিচে √3 যেমন আছে ওই একই জিনিস একবার এখানে লিখতে হবে। নিচে √3 ছিল, আবার এখানে লিখবো √3, আবার ওপরে লিখবো √3, অর্থাৎ হর আর লব দুজনকেই √3 দিয়ে কিন্তু আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে দেখি এবারে কত হচ্ছে, দেখো √3 আর √3 গুণ করলে কী হবে শুধু 3 হবে, আর উপরে কি থাকছে 12 ইন্টু √3। তাহলে চলো কাটাকুটি করি আমরা, করলে কত হবে দেখো 3 একে 3, 12কে ভাগ করলে কত হবে 4 হবে। অর্থাৎ বিসি ইজুকাল টু আমরা কত পেলাম কিন্তু 4, আর এখানে দেখো কত রয়েছে √3, বোঝা গেল। তাহলে কিন্তু আমরা বিসি মানে কিন্তু কি পেয়ে গেলাম কিন্তু মইটার দৈর্ঘ্য। তাহলে আমরা দেখো একের দাগ দিয়ে উত্তর লিখব যে মইটির উচ্চতা, প্রথমেই দেখবে যেটা জানতে চেয়েছে, তাহলে মইটির উচ্চতা আমরা এখানে কত পেলাম, মইটির উচ্চতা কিন্তু আমরা পেলাম 4√3 মিটার, বোঝা গেল 4√3 মিটার, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের একের দাগ। তাহলে মইটির উচ্চতা অর্থাৎ 4√3 মিটার, মইয়ের উচ্চতা মানে হলো কি সি থেকে বি। তাহলে ওই মইটাকেই তো আবার যখন দ্বিতীয় বাড়ির দিকে হেলান দেওয়া রয়েছে তখন তো ওই মইটাই রয়েছে, তাহলে মই তো একটাই, একবার প্রথম বাড়ির দিকে একবার দ্বিতীয় বাড়ির দিকে। তাহলে যখন দ্বিতীয় বাড়ির দিকে হেলান দেওয়া রয়েছে তখন তো আর মইয়ের মাপ তো আর চেঞ্জ হয়ে যাবে না, তাই না। তাহলে এক্ষেত্রেও আমরা মইয়ের মাপ কত লিখবো 4√3, ঠিক আছে। এক্ষেত্রেও আমরা লিখবো যখন দ্বিতীয় বাড়ির দিকেও হেলান দেওয়া তখন ওর মাপ কী হবে 4√3। এইবারে দেখি আমাদের কাছে 2 নম্বরে কি জানতে চেয়েছে, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে। খুব ভালো করে দেখবে, দ্বিতীয় বাড়ি মানে কোনটা, এইটা। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া হলো ই বিন্দুটা, সেখান থেকে মইয়ের গোড়া মানে বি বিন্দুটা কতটা দূরে, তার মানে আমি কি ই থেকে বি, ইবি এইটার মাপ আমরা বের করব, তাই তো। তাহলে চলো 2 নম্বরটা আমরা করব। তো আমি না এই পারে দাগ কেটে দিচ্ছি, এই দিকে আমি এরকম দাগ কেটে দিলাম, এইবারে কিন্তু আমরা অঙ্কটাকে করব। তাহলে দেখো এইবারে আমরা যেহেতু এই বাহুটার মাপ বের করব, এই যে বিই, সেটা কিন্তু দেখো এই যে বিইএফ এই ত্রিভুজের অংশ, তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ বিইএফ থেকে পাই বলে আমরা এরকমভাবে লিখব। তাহলে দেখো এবারে খুব ভালো করে দেখবে কোন বাহুটার মাপ আমি বের করতে চাইছি বিই, সেটাকে লিখবো ওপরে। তাহলে আমি আগে এখানে এরকমভাবে লিখি প্রশ্নানুসারে বলে, তাহলে কোন বাহুটার মাপকে আমি বের করতে চাইছি কিন্তু বিই, তাহলে তাকে লিখবো আমি কি ওপরে। আর কোন বাহুটার মাপ এখানে বলে দেওয়া রয়েছে দেখো বি থেকে এই যে এফ পর্যন্ত, সেটাকে আমি লিখবো কোথায় নিচে, বোঝা গেল। তাহলে তোমরাই এবারে বলো আমাকে, খুব ভালো করে বলবে দেখে, ওপরে এই যে বিই লিখেছি এটা কি ভূমি, আর নিচে আমি যে বিএফ লিখেছি এই বিএফটা কি অতিভুজ। তাহলে তোমরাই বলো উপরে ভূমি নিচে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজকে আমরা কি বলি কিন্তু কজ। ডিগ্রিটা কত রয়েছে 60। তাহলে চলো এবারে আমরা মান বসাবো। তাহলে দেখো কজ 60-র জায়গাতে আমরা কত বসাবো কিন্তু 1/2। বিইর জায়গাতে কত বসাবো, বিইর মান তো আমি জানি না, তাহলে বিএফ এর জায়গাতে কত বসাবো, এটা কিন্তু আমরা জানি 4√3, ঠিক আছে। তাহলে চলো আমরা এবারে কোনাকুনি গুণ করি। তো তাহলে দেখো 2 এর সঙ্গে আমি যদি বিইকে গুণ করি তাহলে কত হবে 2 ইন্টু বিই। আবার দেখো 4√3 এর সঙ্গে আমি যদি 1কে গুণ করি তাহলে কত হবে 4√3। তাহলে এবারে দেখো 2টা গুণ রয়েছে, ওটাকে ওই দিকে পাঠাবো, তাহলে ওই দিকে গেলে কি হবে, গুণ ছিল এই দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাই না। চলো এবারে আমরা কাটাকুটি করি। তো দেখো 2 1কে 2, 4কে ভাগ করলে কত হবে 2, অর্থাৎ বিই ইজুকাল টু কত পাচ্ছি 2√3। তাহলে আমরা কত পেলাম, বিই ইজুকাল টু 2√3। বিই মানে কোনটা বলো, বিই মানে হলো এই যে দেখো বি থেকে ই, এটা কত হলো 2√3। তাহলে চলো এটার আমরা অ্যান্সার লিখবো। 2 নম্বরটা হলো, 2 নম্বরে দেখো কি বলে দিয়েছে কিন্তু দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে। তাহলে চলো আমরা 2 নম্বর দিয়ে অ্যান্সার লিখবো। এই হলো 2 এর দাগ দিয়ে লিখবো
দ্বিতীয় বাড়ির গোড়া, দেওয়ালের গোড়া থেকে গোড়া থেকে মইটি কতটা দূরে রয়েছে? 2√3 মিটার দূরে। ঠিক আছে, 2√3 মিটার দূরে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কি আমাদের 3-এর দাগ। চলো এই 2-এর দাগ, সরি, এইবারে আমরা করব কি 3-এর দাগ। তো দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে? 3-এর দাগে দেখো বলে দিয়েছে রাস্তাটা কতটা চওড়া। রাস্তাটা কোথায়? রাস্তাটা এ থেকে শুরু হয়েছে আর থেমেছে ইতে গিয়ে, এই এতটা পুরো রাস্তা। তাহলে রাস্তাটার কতটা চওড়া? তাহলে দেখো রাস্তাটা এই যে এ থেকে বি পর্যন্ত হলো 6 মিটার চওড়া, আবার বি থেকে ই পর্যন্ত হলো 2√3 মিটার চওড়া। তাহলে টোটাল এ থেকে ই পর্যন্ত কতটা? যোগ করে দেবো 6 আর 2√3কে যোগ করলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা এবারে লিখব অতএব আচ্ছা এটাকে আমরা একেবারে 3-এর দাগ দিয়েই লিখছি। ঠিক আছে, তো এটাকে আমি একেবারে 3-এর দাগ দিয়ে লিখছি। তাহলে 3-এর দাগেরটা তো আর বেশি কিছু অঙ্ক করার নেই, শুধু যোগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখব রাস্তাটি কতটা চওড়া? দেখো 6, তার সঙ্গে আমরা যোগ করব কি 2√3, অর্থাৎ আমরা যদি দেখো এখান থেকে কমন নিই তাহলে কত হবে? দেখো 6 আর 2 থেকে কি কমন যাবে? 2। তাহলে 6 থেকে যদি 2 কমন যায় তাহলে পড়ে থাকবে কি 3। 2 থেকে যদি 2 কমন চলে যায় তাহলে এখানে পড়ে থাকবে কি √3। ঠিক আছে, তাহলে রাস্তাটি 2 × 3 + √3 মিটার চওড়া। ঠিক আছে, তাহলে এই কিন্তু হলো আমাদের কতর দাগ? এই হলো কিন্তু আমাদের 3-এর দাগ। এইবারে আমরা লাস্ট করব 4-এর দাগে। তাহলে দেখো 4-এর দাগে কি বলেছে? দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করেছে। দ্বিতীয় বাড়ি মানে কোনটা? এই যে এইটা। তার কোথায় গিয়ে মইটা স্পর্শ করেছে? এই যে এফ বিন্দুতে গিয়ে মইটা ঠেকেছে। তাহলে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে গিয়ে মইটা ঠেকেছে? মইটা তো গিয়ে এই দেখো একদম দ্বিতীয় বাড়ির মাথায় ঠেকেছে। তাহলে কত উঁচুতে? তাহলে আমাকে কি করতে হবে? ই থেকে এফ এর মান বের করতে হবে, অর্থাৎ ইএফ বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আমাকে। ইএফ বাহুটা কোন ত্রিভুজের মধ্যে রয়েছে? এই যে বিইএফ, এই ত্রিভুজের মধ্যে রয়েছে। তাহলে চলো আবার আমরা লিখব, কি লিখব? ত্রিভুজ বিইএফ থেকে পাই বলে আমরা আবার এরকমভাবে লিখব। ঠিক আছে, তাহলে এইবারে দেখো আমি ওপরের এই যে এই অংশটাকে মুছে করছি। ঠিক আছে, এই অংশটাকে মুছে অঙ্কটা করছি এবারে। তো দেখো এবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে। কোন বাহুটার মান আমি বের করতে চাইছি? এই যে এফ থেকে ই মানে ইএফ এর মান কিন্তু আমি বের করতে চাইছি। ঠিক আছে, এই যে ইএফ তার মান কিন্তু আমি বের করতে চাইছি। কোন বাহুটার মান বলে দিয়েছে সেটাকে নিচে লিখবো। তাহলে দেখো এখানে না দুটো বাহুর মানই বলে দিয়েছে। দেখো দুটো বাহুর মান বলে দেওয়া রয়েছে, এইটারও বলে দেওয়া আছে আবার এইটারও। তুমি চাইলে নিচে যে কোনো বাহুকে নিতে পারো, যা ইচ্ছা যেটাকে খুশি নিতে পারো। তো আমি কোনটাকে নিচ্ছি? আমি এই বি থেকে ইকে নিচ্ছি। হ্যাঁ, বি থেকে ই। তাহলে এবার তোমরাই বলো। ওপরে এখানে আমি দেখো লিখেছি ইএফ, তাহলে দেখো ইএফ মানে কি? লম্ব। আর বিইকে লিখেছি নিচে। বিই মানে কি? এই যে বিই মানে হলো ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি? ট্যান। তাই তো? কত ডিগ্রি রয়েছে? দেখো 60 ডিগ্রি। তাহলে আমরা দেখো এখানে লিখবো কি 60 ডিগ্রি। তাহলে দেখো tan 60-র জায়গাতে আমরা কত লিখবো? tan 60-র মান হলো √3। ইএফ এর জায়গাতে কি লিখবো? জানি না, ওটারই তো মান বের করব। আর বিই এর জায়গাতে কি লিখবো? 2√3, তাই না? 2√3। তাহলে চলো আমরা এবারে কি করব দেখো, খুব ভালো করে দেখবে। আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো দাগের নিচে রয়েছে 2√3 মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে √3 এর সাথে গুণ হয়ে যাবে কত? 2√3। আর এখানে থাকবে কি? ইএফ। তাহলে তোমরা এবারে বলো √3 আর √3 গুণ করলে কত হবে? শুধু 3। আর এখানে কত? 2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু দেখো 3 দুগুণে 6, অর্থাৎ ইএফ ইজুকাল টু কত? 6। তার মানে হলো এই যে ই থেকে এফটা কতটা? 6 মিটার। তাহলে চলো আমরা এবারে জাস্ট উত্তরটাকে লিখবো। তাহলে দেখো উত্তরে জানতে চেয়েছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করেছে। তাহলে চলো আমি এখানে উত্তরটাকে লিখছি। হ্যাঁ, 4 নাম্বার দিয়ে দ্বিতীয় বাড়ির
দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে, দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে, ঠিক আছে, 6 মিটার উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করেছে, মইটির অগ্রভাগ স্পর্শ করেছে, অগ্রভাগ স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ।